যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, ইউনচি ড্র্যাগন গডের সমস্ত ট্রায়াল পাস করে ড্র্যাগন ইনহেরিটেন্স হাসিল করে, যার পরে সে আবারও চ্যাংফ্যাং একাডেমিতে চলে আসে, যেখানে জুরন ইউনচিকে দেখে তো অনেকে বেশি খুশি হয়ে যায়। তার সাথে সাথে মাস্টার বুশেন এবং লর্ড কিংও অনেকে বেশি সারপ্রাইজ হয়ে বলে, লাস্ট টাইম যখন এই ছেলে এখান থেকে গিয়েছিল তখন এ শুধু ট্রু মিস্টিক স্টেজের লেভেল 8-এ ছিল, কিন্তু 6 মাসের মধ্যেই এ লেভেল 10-এ পৌঁছে গেছে। এটা তো সত্যি অনেকে বেশি অবাক করার মতো ব্যাপার। অন্যদিকে প্রিন্সেস জুরন অনেকে বেশি ইমোশনাল হয়ে ইউনচির কাছে এসে বলে, ফাইনালি তুমি ফিরে এসেছো। আমার তোমার জন্য অনেকে বেশি চিন্তা হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি হয়তো তোমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। যেটাতে ইউনচি তাকে থামিয়ে বলে, চিন্তা করো না, এখন আমি চলে এসেছি। যার পরে ইউনচি মাস্টার বুশেন এবং লর্ড কিংকে বলে, আমি কি এখন র্যাঙ্কিং কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো? যেটা শুনে মাস্টার বুশেন ইউনচিকে উত্তর দেয়, অলরেডি ব্যাটেল কম্পিটিশন হয়ে গিয়েছে, আর পুরো চ্যাংফ্যাং একাডেমি থেকে এই 2 ওরিয়ারকে আমরা পেয়েছি যারা রয়্যাল ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করবে। যেটাতে ইউনচি বলে, এটা তো কোনো বড় ব্যাপার নয়, যদি আমি এদের দুজনকে হারিয়ে দেই তাহলে আমি এদেরকে রিপ্লেস করতে পারবো। যার পরে ইউনচি ওই 2 ওরিয়ারের দিকে দেখে বলে, তো বলো তোমাদের দুজনের মধ্য থেকে কে সবার প্রথমে আমার সাথে ফাইট করতে চাও? অন্যদিকে তো ওই 2 ওরিয়ার ইউনচিকে অনেক বেশি দুর্বল মনে করছিল, এর জন্য তারা কেউই ইউনচির সাথে ফাইটে করে নিজেদের সময় নষ্ট করতে চাচ্ছিল না। তাই তারা ডিসাইডই করতে পারছে না যে প্রথমে কে ফাইট করতে যাবে। যেসব কিছু দেখে ইউনচি বলে, কেননা তোমরা দুজন একসাথেই এরিনায় এসে আমার সাথে ফাইট করো, আমি তোমাদের দুজনকেই একবারে হারাতে পারবো। যেটা শুনে তো ওই 2 ওরিয়া রেগে যায় আর ইউনচির উপরে হামলা করা শুরু করে দেয়, যেখানে আমরা দেখতে পাই ইউনচি খুব সহজেই ওদের দুজনের অ্যাটাককে ডজ করে হাওয়ায় জাম্প করে, যেখানে সে নিজের পাঞ্চ রেডি করে ওদের দুজনের দিকে আসতে লাগে। এটা দেখে ওরা দুজন নিজেদের পাওয়ার কম্বাইন করে একটা শিল্ড অ্যাক্টিভেট করে নেয়, কিন্তু ইউনচির পাওয়ার বেশি হয়ে যাওয়ার কারণে সে খুব সহজেই ওই শিল্ডকে ব্রেক করে ওদের দুজনকে হারিয়ে দেয়। যেটা দেখে তো জুরন অনেকে বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে ইউনচি মাস্টার বুশেনকে জিজ্ঞেস করে, আমি এদের দুজনকে হারিয়ে দিয়েছি, তাহলে এখন কি আমি র্যাঙ্কিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবো? যেটা শুনে মাস্টার বুশেন হ্যাঁ বলে, কারণ ইউনচি অলরেডি নিজেকে প্রমাণ করে দিয়েছে। এখন ওদের মধ্যে কথাবার্তা চলছিল কি তখনই আমরা দেখতে পাই কেউ একজন ইউনভাকে উঠিয়ে ওদের দিকে ছুঁড়ে মারে। এখন এর আগে ইউনভা নিচে পড়ে যেত, ইউনচি তাকে তৎক্ষণাৎ ধরে নেয়। তার সাথে সাথে সে রেগে বলে, আমাকে বলো তোমার সাথে এমনটা কে করেছে? তখনই পিছন থেকে একটি ছেলের আওয়াজ আসে, যে ইউনচিকে বলে, এই গাধা আমার রাস্তা আটকানোর চেষ্টা করছিল, এর জন্য আমি এই লুজারকে একটু শিক্ষা দিয়েছি। এটা শুনে ইউনচি রেগে ওই ছেলেকে বলে, এখনই ইউনভার কাছে ক্ষমা চাও আর নিজের গালে 3টে থাপ্পড় মারো, কারণ যদি তুমি এমনটা না করো তাহলে এর থেকেও 10 গুণ আঘাত আমি তোমাকে ফিরিয়ে দিব। জুরন তো ওই ছেলেকে আগে থেকেই জানতো, এর জন্য সে ইউনচিকে আটকানোর চেষ্টা করে। অন্যদিকে ইউনচি জুরনকে শান্ত করিয়ে বলে, আমার উপরে বিশ্বাস রাখো, আসলে এই ছেলে স্কাই বার্নিং সেক্টর থেকে বিলং করে, যে ফ্যাংজুই চ্যানের ছোট ভাই। এরপরে ইউনচি ওই ছেলের দিকে দেখে বলে, আমি তোমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি ক্ষমা চাইলে না, আর তুমি নিজের সময়ও এখন হারিয়ে ফেলেছো। যেটা শুনে ফ্যাংজি রেগে তৎক্ষণাৎ সামনের দিকে এগিয়ে ইউনচির উপরে হামলা করে দেয়। এটা দেখে ইউনচি তো শুধু নিজের এক হাত ইউজ করেই ওর অ্যাটাককে ব্লক করে ফেলে, তার সাথে সাথে ইউনচি ওকে পিছনেও পাঠিয়ে দেয়। এটা দেখে তো লর্ড কিং অনেকে বেশি অবাক হয়ে যায়, আর সে নিজের মনে মনে বলে, ইউনচি শুধু একটা ট্রু মিস্টিক স্টেজের লেভেল 10-এর ওরিয়ার, আর অন্যদিকে ফ্যাংজি স্পিরিচুয়াল মিস্টিক স্টেজের লেভেল 5-এর ওরিয়ার, তাহলে ইউনচি ওর মোকাবিলা কিভাবে করছে? অন্যদিকে ইউনচি ফ্যাংজিকে রাগিয়ে বলে, তুমি তো তিয়ানজুয়ান লিস্টের নাম্বার 1-এ রয়েছো, কিন্তু তোমার পাওয়ার দেখে তো এমনটা মনে হচ্ছে না। যেটা শুনে তো ফ্যাংজি অনেকে বেশি রেগে যায়, আর সে নিজের তলোয়ার বের করে ইউনচিকে বলে, নিজের ওয়েপেনকে বাইরে বের করে নাও, কারণ এখন আমাদের মধ্যে লাইফ অ্যান্ড ডেথ ম্যাচ হবে। এটা বলে ফ্যাংজি নিজের সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার অ্যাক্টিভেট করে দ্রুত সামনের দিকে এগিয়ে নিজের তলোয়ারের সাহায্যে ইউনচির উপরে হামলা করে দেয়। যেটা দেখে ইউনচি হেসে বলে, তোমার মতো এক নমুনাকে হারানোর জন্য আমার কোনো ওয়েপেনের প্রয়োজন নেই। এটা বলে ইউনচি শুধু নিজের এক হাত ইউজ করেই ফ্যাংজির অ্যাটাককে ব্লক করে ফেলে। তার সাথে সাথে আমরা দেখতে পাই ইউনচি ফ্যাংজির সমস্ত ফায়ারকে অ্যাবজর্ব করে নেয়, তার সাথে সাথে সে নিজের ফ্লেম ইউজ করে ফ্যাংজিকে পিছনেও পাঠিয়ে দেয়। যার পরে ইউনচি হেসে বলে, তুমি আমার সাথে এরকম নর্মাল ফায়ার নিয়ে খেলা বন্ধ করো। অন্যদিকে তো ফ্যাংজি রেগে একদম পাগল হয়ে গিয়েছিল, আর সে ইউনচিকে বলে, প্রথমে আমি তোমার উপরে দয়া দেখাচ্ছিলাম, কিন্তু এখন তুমি মরবে। যেটা বলে সে নিজের সমস্ত ফায়ার এক জায়গায় একত্রিত করে ইউনচির উপরে হামলা করে দেয়। যেটা দেখে ইউনচিও তৎক্ষণাৎ নিজের হেভি রুলারকে বের করে ওই অ্যাটাককে ব্লক করে ফেলে। এটা দেখে তো ফ্যাংজির নিজের চোখের উপরে বিশ্বাসই হয় না, আর সে নিজের ফায়ার পাওয়ারকে আরো বেশি বাড়াতে লাগে। কিন্তু এ বিষয়ে তো ইউনচির কিচ্ছু যায় আসে না, বরং সে খুব সহজেই ওই অ্যাটাককে ডিস্ট্রয় করে সোজা ফ্যাংজির সামনে চলে আসে, আর সে নিজের হেভি রুলার ইউজ করে ওর তলোয়ারকেও ব্রেক করে দেয়।
যার কারণে ফ্যাংজিও উড়ে এরিনা থেকে বাইরে চলে যাচ্ছিল। কিন্তু ইউনচি খুব দ্রুত মুভ করে ওকে আবারও এরিনাতে পটকে দেয়, যেখানে ইউনচির স্পিডও তো অনেকটাই বেশি ছিল। আর সে ফ্যাংজির কাছে এসে তার মাথায় পা রেখে বলে, চলো এখন ইউনভার কাছে ক্ষমা চাও। যেটা শুনে ফ্যাংজি ক্ষমা চাওয়ার বদলে বলে, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি নিজের ওয়েপেনের ইউজ করবে না, তাহলে তুমি এমনটা কেন করলে? যেটা শুনে ইউনচি উত্তর দেয়, আচ্ছা তাহলে তুমি আমার কথাগুলো এত মনোযোগ সহকারে শুনছিলে, তাহলে তো তুমি এই কথাটাও ভালো করে শুনেছো যে আমি তোমাকে ইউনভার কাছে ক্ষমা চাইতে বলেছি, তাহলে চাচ্ছ না কেন? তোমাকে কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে? অন্যদিকে তো ইউনভার একটু ঘাবড়ে যায় আর বলে, না না, আমার কাছে ক্ষমা চাওয়ার ওর কোনো প্রয়োজন নেই। অন্যদিকে ফ্যাংজিও ক্ষমা না চেয়ে ইউনচিকে ধমকি দিয়ে বলে, ইউনচি আমাকে এখান থেকে যেতে দাও, না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। যেটা শুনে ইউনচি আরো জোরে নিজের পায়ের সাহায্যে তাকে পিষতে লাগে। তোমার এরকম ভাবে বিহেভ করা একদমই ঠিক হয়নি। হতে পারে তুমি এক রিচ ফ্যামিলি থেকে বিলং করো, কিন্তু তোমার আচরণ যদি এরকমই থাকে তাহলে এটা তোমার জন্য একদমই ভালো হবে না, আর সব জায়গায় তোমার শুধু অপমানই হবে। অন্যদিকে কিছুক্ষণ আগে তুমি ইউনভাকে লুজার বলছিলে, এখন যদি ইউনভা লুজার হয় তাহলে তুমি কি? তুমি তো আমার 3 অ্যাটাককেও সহ্য করতে পারলে না। এখন এটা শুনে তো ফ্যাংজি আবারও ইউনচিকে ধমকি দিতে চাচ্ছিল, কিন্তু এর আগে ইউনচি তাকে উঠিয়ে একটা কিক মেরে দূরে পাঠিয়ে দেয়। যেটা করার পরে ইউনচি তাকে বলছিল, যদি তোমার আমার এই শিক্ষা মনে থাকে তাহলে ফিউচারে কারোর সাথে আর এরকম খারাপ ব্যবহার করবে না। ফ্যাংজি জানতো ইউনচি তার থেকে অনেক বেশি পাওয়ারফুল, এর জন্য এই সময় সে কিচ্ছু করতে পারবে না। তাই সে চিৎকার করে বলে, আজকের দিন তুমি আমাকে যে অপমানটা করলে আমি তোমাকে প্রমিস করছি আমি এটার বদলা অবশ্যই নিব। যেসব কিছু বলে সে রেগে ওখান থেকে চলে যায়। এরপরে ইউনচি মাস্টার বুশেনের কাছে এসে বলে, এখন কি আমরা র্যাঙ্কিং কম্পিটিশনের জন্য যেতে পারি? কারণ আমার মনে হচ্ছে আমি সমস্ত ক্রাইটেরিয়া পুরো করে ফেলেছি, তাই আমি কোয়ালিফাই সেশনে পার্টিসিপেট করার জন্য এলিজিবল। যেটা শুনে মাস্টার বুশেনে বলে, ওসব কিছু তো ঠিক আছে, কিন্তু এখন তুমি ফ্যাংজিকে এত খারাপভাবে মারলে, যে স্কাই বার্নিং সেক্টর এক ইয়ং মাস্টার, আর আমার মনে হচ্ছে এই ব্যাপারটা ফিউচারে তোমার জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। যেটা শুনে ইউনচি উত্তর দেয়, এটাতে ফ্যাংজিরই ভালো হয়েছে, কারণ ওর মতো ছেলেকে যদি আমি না শুধরাই তাহলে কে শুধরাবে? যেটা শুনে মাস্টার বুশানো হেসে বলে, ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছে, আর এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে। অন্যদিকে ইউনভাও ইউনচির প্রশংসা করে বলে, বস তুমি তো একদম কামাল করে দিয়েছো, ওকে কি মারলে তুমি, একদম ওয়াও। যেটা শুনে ইউনচি অনেক বেশি খুশি হয়ে যায়। তার সাথে সাথে সে ইউনভাকে বলে, তুমিও আমাদের সাথে র্যাঙ্কিং কম্পিটিশনে যাচ্ছ না কেন? তুমি ফাইট না করলে কিন্তু তুমি ওখানে আমাকে দেখতে তো পারবে, তার সাথে সাথে তুমি আমাকে চিয়ার আপও করবে। এখন এটা শুনে তো মাস্টার বুশেন প্রথমে এর জন্য এগ্রি ছিল না, কিন্তু তখনই জুরন সামনে এসে ওনাকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ ইউনভাকেও আমাদের সাথে যেতে দিন। যেটাতে মাস্টার বুশেন বলে, এখন প্রিন্সেস যখন বলে দিয়েছে তাহলে আর আমি মানা কিভাবে করতে পারি? তো চলো ইউনচি, তুমি ইউনভাকেও নিজের সাথে নিয়ে আসতে পারো, আর আমি আশা করবো ইউনচি তুমি র্যাঙ্কিং কম্পিটিশনে টপ 100-এ আসতে পারবে, যাতে আমাদের এম্পারারের স্বপ্ন পূরণ হতে পারে। যেটা শুনে ইউনচিও হ্যাঁ বলে, যার পরে আমরা দেখতে পাই মাস্টার বুশেন সবাইকে নিয়ে তিয়ানজিয়ান মেনরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, যেখানে এই র্যাঙ্কিং কম্পিটিশন হতে চলেছে। আর ওই জায়গায় বাকি সেক্টর থেকে লোকেরাও এক এক করে আসছিল, যেখানে সবার প্রথমে আমাদেরকে স্কাই বার্নিং সেক্টর লোকেদেরকে দেখানো হয়, যারা তিয়ানজিয়ান মেনরে পৌঁছে গিয়েছিল। আর ওদের সাথে ফ্যাংজুই চ্যানও ছিল, যে নিজের ফাদার মানে স্কাই বার্নিং সেক্টর লিডারের সাথে এখানে এসেছে। যার পরে লিডার ফ্যাংজুই চ্যানকে জিজ্ঞেস করে রয়্যাল ফ্যামিলিকে এখানে কে রিপ্রেজেন্ট করতে চলেছে, যেটাতে ফ্যাংজুই চ্যান উত্তর দেয়, এখনো এ বিষয়ে আমরা তেমন কোনো ইনফরমেশন পাইনি, কিন্তু আমি তোমাকে একটা কথা অবশ্যই বলে দিতে চাই যে এই কম্পিটিশনের পরে আমি সবার সামনে জুরনকে বিয়ের জন্য প্রপোজ করব, যার কারণে আমরা রয়্যাল ফ্যামিলির আরো কাছে আসতে পারবো। আসলে এরা সবাই রয়্যাল ফ্যামিলির ধন সম্পদের উপরে কবজা করতে চাচ্ছিল, ঠিক একদম জিয়াও সেক্টর মতো। তারপরে সেখানে এন্ট্রি হয় জিয়াও ট্রাইবের, যারা কিছু ফ্লাইং ক্যারেজে সেখানে এসেছিল। এরপরে জিয়াও ট্রাইবের লিডার তার ছেলে লিকে বলে, তোমার সবার প্রথমে তো লিং ইউনের খেয়াল রাখতে হবে, কারণ আগের বারও তোমার এবং ওর খুব ভালো মোকাবিলা হয়েছিল, কিন্তু এছাড়াও তোমাকে ফ্যাংজুই চ্যানের সাথেও ফাইট করতে হবে, কারণ আমরা ওদেরকে যে কোনো মূল্যে জিততে দিতে পারি না। যার পরে ওই দুই সেক্ট একে অপরের সামনাসামনি হয়ে যায়, আর ওরা দুজনই একে অপরের সব থেকে বড় শত্রু ছিল, কিন্তু ওরা সামনাসামনি এরকম কথা তেমন একটা বলে না। এখন এই বিষয়টা এরা দুজন খুব ভালো করেই জানে যে দুজনেই রয়্যাল ফ্যামিলিকে কবজা করতে চায়, যেখানে জিয়াও ট্রাইবের সেকেন্ড প্রিন্সকে সাহায্য করছে আর স্কাই বার্নিং সেক্ট থার্ড প্রিন্সকে। এখন এরপরে এই দুই সেক্টর লিডারের মধ্যে মামলা একটু গরম হয়ে যায়। এর আগে এদের মধ্যে ফাইট হতে পারতো, কিন্তু ওই সময় সেখানে তিয়ানজিয়ান মেনরের লিডার মাস্টার ইউ ফ্যাং নিজের ওয়াইফের সাথে চলে আসে, যার পরে মাস্টার ইউ ফ্যাং ওই দুই সেক্টর লিডারের কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিবেন, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আপনাদেরকে এখানে দেখে আমার অনেক বেশি খুশি হচ্ছে, আমি আশা করব আপনারা এই কম্পিটিশনে অনেক ভালো পারফর্ম করবেন। যেটা শুনে জিয়াও ট্রাইবেল লিডার উত্তর দেয়,
আপনি এমন ধরনের কথা কেন বলছেন? আমরা তো সবাই এটা ভালো করেই জানি যে গতবার র্যাঙ্কিং কম্পিটিশনে ফার্স্ট পজিশন তিয়ানজিয়ান মেনর হাসিল করেছিল, কারণ লিং ইউন অনেক বেশি পাওয়ারফুল। আমরা এই দুই সেক্টে তো শুধু সেকেন্ড পজিশনের জন্যই ফাইট করব। যেখানে স্কাই বার্নিং সেক্টর লিডার উত্তর দেয়, তুমি তো সেকেন্ড র্যাঙ্কিংয়ের কথা ভুলেই যাও, কারণ গতবারও তোমরা থার্ড পজিশনে এসেছিলে, আর এবারও তোমাদের সেকেন্ড আসার তো কোনো প্রশ্নই আসে না। এখন ওদের মধ্যে কথাবার্তা চলছিলই কি, তখনই মাস্টার ইউ ফ্যাংয়ের ওয়াইফ মিস ফ্যাং সামনে এসে বলে, আপনারা এভাবে লড়াই করা বন্ধ করুন। এই জায়গায় ফাইটিং কম্পিটিশন করার মানে এটা না যে আমরা একে অপরকে ছোট করতে চাই, বরং এই কম্পিটিশনের ইন্টেনশন এটা হলো যে আমাদের ইয়ংস্টাররা একে অপরের সাথে ফাইট করে যাতে কিছু শিখতে পারে। এখন মিস ফ্যাং এভাবে কথাবার্তা বলছিল কি, তখনই আচমকা চারিপাশের টেম্পারেচার অনেক বেশি কম হয়ে যায়, কারণ ওই জায়গায় আইস ক্লাউড প্যালেসের লোকেরা চলে এসেছিল। যেখানকার সুন্দর সুন্দর পরীদেরকে দেখে তো ওখানে থাকা সবাই একদম শক হয়ে যায়, কারণ আইস ক্লাউড প্যালেসের সব মেয়েরাই অনেক বেশি সুন্দরী ছিল, যাদের মধ্যে লিটিল ফেরি এবং কিন ইউভির তো কোনো তুলনাই হয় না। যার পরে মাস্টার ইউ ফ্যাং ওদেরকে ওয়েলকাম জানায়, তার সাথে সাথে ওনার ওয়াইফও সবার সাথে খুব ভালো করে কথা বলছিল। কিন্তু উল্টো দিকে ভিতরে ভিতরে সে এই সব সুন্দরী মেয়েদেরকে দেখে একটু জেলাসও হয়ে যায়, যেই বিষয়টা মাস্টার ইউ ফ্যাংও বুঝতে পেরে যায়। এর জন্য সে আইস ক্লাউড প্যালেসের লোকেদেরকে বলে, আপনারা অনেক লম্বা যাত্রা করে এখানে এসেছেন, এর জন্য আপনারা গিয়ে এখন রেস্ট করুন, আমি এবং আমার ওয়াইফ আপনাদের রেস্টের ব্যবস্থা করে দিচ্ছি। যেটা শুনে কিন ইউভির মাস্টার সবাইকে ধন্যবাদও বলে। দেন আমরা দেখতে পাই লিটিল ফেরি নিজের সমস্ত সাথীদেরকে নিয়ে ওখান থেকে যেতে লাগে, যেখানে কিন ইউভির মাস্টার তাকে জিজ্ঞেস করে, সিনিয়র, আপনি গত কয়েক মাস ধরে আইস ক্লাউড প্যালেসে ছিলেন না, আপনি তো কিছুদিন আগেই ফিরে এসেছেন, আমার মনে হয়নি আপনি এখানে নিজে র্যাঙ্কিং কম্পিটিশন দেখতে আসবেন, তো আপনার এখানে আসার কি কোনো স্পেশাল রিজন রয়েছে? যেটাতে লিটিল ফেরি উত্তর দেয়, আমি তো শুধু এটাই দেখতে চাই যে 4 মেজর সেক্টর নিউ জেনারেশন কত বেশি পাওয়ারফুল, ওরা কি আগের জেনারেশনের থেকেও বেশি স্ট্রং নাকি না। বন্ধুরা, তোমরা হয়তো এই বিষয়টা ভাবছো যে কিন ইউভি এবং লিটিল ফেরি এদের দুজনের মধ্যে কে বেশি পাওয়ারফুল আর র্যাঙ্কিংয়ে কার র্যাঙ্ক ওপরে। তো আমি তোমাদেরকে বলে দেই যে লিটিল ফেরির পাওয়ার কিন ইউভির থেকে অনেকটাই বেশি, আর তার র্যাঙ্কিংও ওপরে। কিন ইউভি তো শুধু ওর এক জুনিয়র, আর মজার ব্যাপার তো এটাই যে কিন ইউভি ইউনচির ফার্স্ট ওয়াইফ, আর অন্যদিকে লিটিল ফেরি ইউনচির লাভার। এখন এসব কিছু চলছিল কি, তখনই আমরা দেখতে পাই ইউনচিরা ওখানে চলে আসে, যেখানে ইউনচি খুব ভালোবেসে প্রিন্সেস জুরনকে নিচে নামায়। অন্যদিকে ফ্যাংজুই চ্যান প্রথমবার ইউনচিকে দেখে রেগে বলে, এই ছেলে আসলে কে যে জুরনকে এত ভালোবেসে টাচ করছে। এদিকে জিয়াও ট্রাইবের লোকেরাও ইউনচিকে চিনতে পেরে গিয়েছিল, আর তারা বুঝতে পেরে যায় এ সেই ছেলে যে তাদের এক সাব ব্রাঞ্চের ইয়ং মাস্টারকে খুব খারাপভাবে মেরেছিল। কিন্তু সময় এসে গেছে এখন এই র্যাঙ্কিং কম্পিটিশনে আমাদের এই ছেলের কাছ থেকেও নিজেদের বদলা নেওয়ার। এই জায়গায় ইউনচির অনেক শত্রুরা ছিল, কিন্তু ইউনচির এই বিষয়ে তেমন কোনো চিন্তা নেই। এরপরে আমরা দেখি প্রিন্সেস জুরন ইউনচিকে নিয়ে মাস্টার ইউফ্যাংয়ের কাছে চলে আসে। তার সাথে সাথে সে মাস্টার ইউফ্যাংকে বলে, এই ছেলের নাম হলো ইউনচি, আর এই আমাদের চ্যাংফ্যাং রয়্যাল ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করবে। যেটা শুনে মাস্টার ইউফ্যাং হেসে বলে, আচ্ছা, তো এ হলো সেই ছেলে, এর বিষয়ে আমি অনেক কিছু শুনে রেখেছি। আর এমনিতে এখন তোমার ফাদার কেমন আছেন? ওনার অবস্থা কি আগের থেকে একটু ভালো হয়েছে? যেটাতে জুরন বলে, ফাদার এখন আগের থেকে একটু ঠিক আছে। অন্যদিকে ইউনচিকে দেখে কিন ইউভির মাস্টার তৎক্ষণাৎ তার কাছে এসে বলে, এই ছেলেকে দেখে তোমার এমনটা মনে হচ্ছে না আমরা একে চিনি? যেটাতে কিন ইউভি বলে, একে ওই ছেলের মতো দেখতে তো বটে, কিন্তু ও তো অনেক বেশি উইক ছিল, এ ওই ছেলে একদমই হতে পারে না। এখন ওরা দুজন কথাবার্তা বলছিলই কি, তখনই লিটিল ফেরি ওদেরকে জিজ্ঞেস করে, কিন ইউভি কি হয়েছে, তুমি কি এই ছেলেকে চেনো? যেটাতে কিন ইউভির মাস্টার উত্তর দেয়, কোনো বড় ব্যাপার নয়, আসলে আমাদের একটু ভুল ধারণা হয়ে গিয়েছিল, এই ছেলে ঠিক ওই রকমই দেখতে লাগছে যে কিন ইউভিকে বিয়ে করেছিল। এটা শুনে তো লিটিল ফেরির একটা ঝটকা লাগে, তার সাথে সাথে সে নিজের বডি থেকেও এক আইস এনার্জি রিলিজ করে, যেটা দূর থেকে সবাই অনুভব করে ফেলে। মাস্টার ইউফ্যাংয়ের এসব কিছু দেখে খুবই অদ্ভুত লাগছিল, আর সে নিজের মনে মনে বলে, হঠাৎ করে এই লিটিল ফেরির হলোটা কি, ওর আবার এই ছেলের সাথে কোনো কানেকশন নেই তো। এরপরে আমরা দেখতে পাই মাস্টার ইউফ্যাং ওখানে থাকা সমস্ত সেক্টর লোকেদেরকে বলে, আপনাদের সবাইকে আমি এখানে ওয়েলকাম জানাচ্ছি, খুব দ্রুত কোয়ালিফাই সেশন স্টার্ট হয়ে যাবে, কিন্তু তার আগে আপনারা আমার গেস্ট, এর জন্য আপনাদের খাতিরদারিতে আমি কোনো কমতি রাখবো না। আমি অলরেডি আপনাদের জন্য গেস্ট রুম রেডি করে দিয়েছি, যেখানে গিয়ে আপনারা রেস্ট করতে পারেন। যেটা শুনে সবাই মাস্টার ইউফ্যাংকে ধন্যবাদ জানিয়ে নিজেদের রুমে চলে যায়। এরপরে আমাদেরকে রাতের সিন দেখানো হয়, যেখানে প্রিন্সেস জুরন নিজের রুমে বসেছিল। তখনই হঠাৎ করে ইউনচি এসে দরজায় নক করে বলে, প্রিন্সেস আমি কি ভিতরে আসতে পারি? যেটা শুনে তো জুরনও অনেক বেশি খুশি হয়ে যায়, সে তৎক্ষণাৎ গিয়ে ইউনচির জন্য দরজা খুলে। অন্যদিকে ইউনচি ভিতরে আসার সাথে সাথে জুরনকে বলে, আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম,
এর জন্য আমি এখানে চলে এসেছি। যেটাতে জুরন তাকে বলে রাত অনেক হয়েছে, তোমার এখন গিয়ে আরাম করা উচিত। কিন্তু তখনই ইউনচি সামনের দিকে এগিয়ে প্রিন্সেস জুরনকে কিস করে, যেটাতে তো জুরন লজ্জা পেয়ে তৎক্ষণাৎ ইউনচিকে ঘর থেকে বের করে দেয়। আর সে ইউনচিকে বলে এখনই এসব করা একদমই ঠিক নয়, তোমার গিয়ে নিজের রুমে রেস্ট করা উচিত। আর এমনিতে খুব দ্রুত কম্পিটিশন স্টার্ট হতে চলেছে, যার জন্য তোমাকে রেডি হতে হবে। আর যদি তুমি এই কম্পিটিশনের টপ 100-এ আসতে পারো তাহলে আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে এক খুবই ভালো প্রাইজ দিব। ইউনচি প্রিন্সেসের এই সমস্ত কথা শুনে সবকিছু বুঝতে পেরে যায় যে তার প্রাইজ কি হতে চলেছে। এর জন্য সে খুশি হয়ে বলে চলো ঠিক আছে, কিন্তু নিজের প্রমিস ভুলে যেও না। এরপরে আমাদেরকে নেক্সট দিন র্যাঙ্কিং কম্পিটিশনের এরিনার সিন দেখানো হয়, যেখানে এক এক করে সবাই পৌঁছে গিয়েছিল। তার সাথে সাথে সেখানে হোস্টও চলে আসে, যে সবাইকে বলে এই সময় এখানে 1000 থেকেও বেশি ডিসেবল প্রেজেন্ট রয়েছে, কিন্তু এদের সবাইকে অনেকগুলো টেস্টের মধ্য দিয়ে যেতে হবে যাতে এরা 4 মেজর সেক্টর ওরিয়ারদের সাথে গিয়ে ফাইট করতে পারে। আর তারপরে 100 ওরিয়ারের র্যাঙ্কিং কম্পিটিশনের লিস্ট আসবে, আর ওদের মধ্য থেকে যেই ওরিয়ারের র্যাঙ্ক হাই হবে সে তত বড় পুরস্কার পাবে। অন্যদিকে ফ্যাংজুই চ্যানের ভাই এসে তাকে ইউনচির বিষয়ে সমস্ত ইনফরমেশন দিতে লাগে, যার কারণে ফ্যাংজুই চ্যান জানতে পারে যে এ সেই ছেলে ইউনচি যাকে প্রিন্সেস জুরন ভালোবাসে। কিন্তু এখন আমাকে এই ছেলেকে প্রাণে মেরে ফেলতে হবে, কারণ প্রিন্সেস শুধু আমার, আমি ওকে অন্য কারোর হতে দিব না। এদিকে আমরা হোস্টকে দেখতে পাই যে কম্পিটিশনের সমস্ত রুল বলে দিয়েছিল, যার পরে সে বলে তো চলো এখন এই র্যাঙ্কিং কম্পিটিশন শুরু করা যাক, যেখানে সবার প্রথমে আমরা ওরিয়ারদের এজ এবং তাদের পাওয়ার লেভেল চেক করব। এর জন্য আমি যার যার নাম নিচ্ছি তারা তৎক্ষণাৎ সামনে চলে এসো। যার পরে সে সবার প্রথমে জিয়াও ট্রাইব থেকে 3 ওরিয়ারকে ডাকে, যেখানে সবার প্রথমে জিয়াওলি নিজের পাওয়ার লেভেল চেক করে। আর আমরা জানতে পারি এর বয়স হলো কেবল 20 বছর, আর স্পিরিচুয়াল মিস্টিক স্টেজের লেভেল 9-এ রয়েছে। তার সাথে সাথে বাকি 2 ওরিয়ারদের বিষয় আমাদেরকে বলা হয় যে ওরাও স্পিরিচুয়াল মিস্টিক স্টেজের লেভেল 6-এ পৌঁছে গেছে, যেটাতে তো আশেপাশে থাকা সবাই বলতে লাগে যে জিয়াও ট্রাইব তো দেখছি আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। অন্যদিকে হোস্ট এবার স্কাই বার্নিং সেক্টর ওরিয়ারদেরকে ডাকে, যেখানে ফ্যাংজু বাই, ফ্যাংজুই চ্যান, তার সাথে সাথে আরও এক ওরিয়ার সামনে আসে। আর আমরা ফ্যাংজু বাইয়ের বিষয়ে জানতে পারি যে ও স্পিরিচুয়াল মিস্টিক স্টেজের লেভেল 8-এ রয়েছে, কিন্তু অন্যদিকে আমাদেরকে ফ্যাংজুই চ্যানের বিষয়ে কিচ্ছু বলা হয় না। যার পরে এক এক করে ওখানে অন্যান্য সেক্টর থেকে ওরিয়ারদেরকেও ডাকা হতে লাগে, যেখানে কিছু সময় পরে ফাইনালি আইস ক্লাউড প্যালেসের মেয়েদেরকে ডাকা হয়, যেখানে কি নিউবির সুন্দরতা দেখে তো সবাই তার বিষয়ে কথা বলছিল। এমনকি ইউনভাও নিজের সিস্টারকে দেখে ইউনচিকে বলে ওই দেখো আমার সিস্টার, কিন্তু ইউনচি এটা শুনে কোনো উত্তর দেয় না। অন্যদিকে জুরন ইউনচিকে জিজ্ঞেস করে ও তো তোমার ওয়াইফ তাই না, যেটাতে ইউনচি হ্যাঁ বলে। তো প্রিন্সেস জুরন বলে তোমার মনে কি ওর জন্য ফিলিংস রয়েছে? এটাতে ইউনচি উত্তর দেয় এই বিষয়ে বলা একটু মুশকিল, কারণ আমরা খুবই অদ্ভুত কাপল ছিলাম। তার সাথে সাথে আমাদের বিয়ে কোনো ভালোবাসার কারণে হয়নি, বরং কি নিউবে যখন আমাকে বিয়ে করেছিল তখন সে অনেক বেশি স্ট্রং ছিল, আর আমি এক বেকার পার্সন ছিলাম। কি নিউবি আমাকে শুধু বিয়ে এর জন্যই করেছিল যাতে সে আমার ফাদারকে করা প্রমিস রাখতে পারে। জুরন এই সমস্ত কথা শুনে বলে আচ্ছা তাহলে কি তুমি এই কম্পিটিশনে শুধু ওর জন্যই এসেছো? যেটাতে ইউনচি উত্তর দেয় আমি তোমাকে মিথ্যা কথা বলবো না, আমার এখানে আসার 2টো কারণ রয়েছে। প্রথম তো হলে তুমি, আর দ্বিতীয় কি নিউবি, কারণ আমি ওর সামনে এটা প্রমাণ করতে চাই যে হতে পারে আমরা এখন একে অপরের থেকে আলাদা হয়ে গেছি, কিন্তু আমি আর আগের মতো দুর্বল নেই। এখন এরা দুজন এভাবে কথা বলছিল। অন্যদিকে এদেরকে দেখে ফ্যাংজুই চ্যান তো রেগে পুরো পাগল হয়ে যায়, আর সে রেগে বলে ইউনচির বাচ্চা আমি তোকে জীবিত ছাড়বো না। এদিকে আমরা এরিনায় দেখি যেখানে কি নিউভি নিজের পাওয়ার লেভেল চেক করে, আর আমরা জানতে পারি কি নিউভির বয়স হলো 18 বছর, আর সে এত কম বয়সে স্পিরিচুয়াল মিস্টিক স্টেজের লেভেল 8-এ পৌঁছে গেছে। এটা শুনে তো ওখানে থাকা সবাই কথা বলতে লাগে যে শুধু 18 বছরে এত হাই লেভেলের কাল্টিভেশন, সত্যি এটা খুবই অবাক করার মতো ব্যাপার। অন্যদিকে ইউনভারও নিজের সিস্টারের ওপরে খুবই প্রাউড অনুভব হচ্ছিল। এরপরে হোস্ট ওখানে থাকা তিয়ানজিয়ান মেনরের লোকেদেরকে ডাকে, যেখানে লিং ইউন, লিং জে এবং লিন ফি এরিনাতে আসে। এরপরে লিং জে সবার প্রথমে নিজের পাওয়ার লেভেল টেস্ট করায়, যেখানে তার বয়স 16 বছর হওয়ার পরেও সে স্পিরিচুয়াল মিস্টিক স্টেজের লেভেল 6-এ পৌঁছে গেছে। যেটা দেখে ইউনচিও নিজের মনে মনে বলে এই লিং জে তো দেখছি অনেক বেশি অসাম, কারণ সে গত কয়েক মাসেই অনেকে ভালো ইমপ্রুভ করেছে। আর এরপরে লিং ইউন নিজের পাওয়ার লেভেল চেক করে, যার কারণে আমরা জানতে পারি ওর বয়স কেবল 20 বছর, আর ও অলরেডি আর্থ মিস্টিক স্টেজের লেভেল 3-তে পৌঁছে গেছে। এটা দেখে তো ওখানে থাকা কারোরই নিজের চোখের উপরে বিশ্বাসই হচ্ছিল না। ওরা বলছিল এটা তো একদম ইম্পসিবল, কারণ শুধু 20 বছরের হওয়ার পরেও আর্থ মিস্টিক স্টেজের লেভেল 3-কে অ্যাচিভ করা এটা কোনো চমৎকারের থেকে কম নয়। সবাই শুধু লিং ইউনকেই দেখছিল, কারণ সে এখনো পর্যন্ত এই টেস্ট দেওয়া সবার থেকে বেশি পাওয়ারফুল ছিল।
এখন এদের পরে ফাইনালি চ্যাংফ্যাং মিস্টিক প্যালেসের সময় আসে, যেখান থেকে তো শুধু একজন ওরিয়ারই পার্টিসিপেট করছিল, যে হলো আমাদের ইউনচি। এর জন্য হোস্ট ইউনচির নাম নিয়ে তাকে এরিনাতে ডাকে, যেটা শুনে ওখানে থাকা লোকেরা কথা বলতে লাগে যে চ্যাংফ্যাং মিস্টিক প্যালেস থেকে শুধু একজন ছেলে পার্টিসিপেট করছে, ওই জায়গায় কি ট্যালেন্টের কমতি হয়েছে। অন্যদিকে আমরা ইউনচিকে দেখি যে এরিনায় এসে ওই স্টোনকে টাচ করে, আর আমরা সবাই জানতে পারি ইউনচির বয়স 18 বছর আর ও ট্রু মিস্টিক স্টেজের লেভেল 10-এ রয়েছে। যেটা শুনে তো সবাই ইউনচির ওপরে হাসছিল, কারণ ইউনচি এখনো পর্যন্ত স্পিরিচুয়াল মিস্টিক স্টেজেও পৌঁছায়নি। সবাই হেসে হেসে বলছিল এখন তো আমাদেরকে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে থাকা সব থেকে দুর্বল তো এই। আর যাই হোক না কেন আমরা হেরে কখনো লাস্ট হব না, সেকেন্ড লাস্ট আসার চান্স রয়েছে, কিন্তু লাস্ট তো কোনো মতেই না। এখন ওরা এভাবেই হেসে ইউনচিকে নিয়ে মজা করছিল, যেসব কিছু দেখে জুরন এবং ইউনভার খুব খারাপ লাগে। কিন্তু ইউনচি কারোর কোনো কথায় ধ্যান না দিয়ে হোস্টের কাছে গিয়ে নিজের টোকেন নিয়ে নেয়। অন্যদিকে ফ্যাংজু বাই ইউনচিকে নিয়ে মজা করে বলে প্রিন্সেস জুরন এই লুজারের মধ্যে কি দেখেছে যে সে তাকে ভালোবাসে। সাথে থাকা ফ্যাংজুই চ্যানের তো খুবই রাগ হচ্ছিল, এর জন্য সে নিজের ব্রাদার ফ্যাংজু বাইকে বলে এই বিষয়ে জানার চেষ্টা করো যে ইউনচির নাম্বার কত আর ওর ফাইট কার কার সাথে হতে চলেছে। আমার সবার কন্ট্যাক্ট চাই, যে করেই হোক ইউনচিকে মারতেই হবে। এখানে কেউই জানতো না যে ইউনচি দুর্বল হওয়ার পরও নিজের থেকে বেশি পাওয়ারফুল ওরিয়ারকে হারানোর ক্ষমতা রাখে। শুধু লিং ইউন এবং লিং জেই এই বিষয়টা ভালো করে জানে, এর জন্য তারা ইউনচির প্রশংসা করে বলে গত কয়েক মাসের মধ্যে ইউনচি অনেক বেশি ইমপ্রুভ করেছে। এখন এসব কিছু হওয়ার পরে হোস্ট অ্যানাউন্সমেন্ট করে র্যাঙ্কিং ব্যাটেল এখন আমরা স্টার্ট করছি, যেখানে প্রথম রাউন্ডে গ্রুপ ব্যাটেল হবে। টোটাল 30 গ্রুপ এখানে প্রেজেন্ট রয়েছে, যেখানে ওরা আগামী 3 দিন পর্যন্ত কন্টিনিউ ফাইট করবে। আর এদের ফাইট এদের টোকেন নাম্বার দেখে ডিসাইড করা হবে, আর যেই সব ক্যান্ডিডেট এই ব্যাটেল জিতবে তারা পরের রাউন্ডে যেতে থাকবে। আর এভাবেই কন্টিনিউ 12 রাউন্ড জেতার পরে কোনো ক্যান্ডিডেট নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারবে, যার পরে টোকেন নাম্বার অনুযায়ী কিছু গ্রুপকে এরিনায় ডাকা হয়, যেখানে ইউনভা নিজের সিস্টারকে ফাইট করতে দেখে খুশি হয়ে বলে আমার সিস্টার প্রথম গ্রুপে ফাইট করছে। অন্যদিকে আমরা দেখি একটি ছেলে কিউনিউবির উপরে হামলা করার জন্য হাওয়ায় জাম্প করে, কিন্তু এর আগে সে কিউনিউবির কাছে আসতে পারতো। কিউনিউবি নিজের আইস অ্যাবিলিটি ইউজ করে ওই ছেলেকে হাওয়ার মধ্যে ফ্রিজ করে দেয়, আর সে খুব সহজেই নিজের ফার্স্ট রাউন্ডকে ক্লিয়ার করে ফেলে। যেসব কিছু দেখে তো ইউনভা অনেক বেশি খুশি হয়ে যায়। ওই সময় আমরা দেখি ইউনচির টোকেনও গ্লো করতে লাগে, এর মানে নেক্সট রাউন্ডে ওকে ফাইট করতে যেতে হবে, যার কারণে তো জুরন ইউনচিকে নিয়ে অনেক বেশি চিন্তা করতে লাগে। কিন্তু ইউনচি তাকে বোঝায় যে তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমার কিচ্ছু হবে না। এরপরে ইউনচি ফাইট করার জন্য এরিনাতে চলে আসে। ফার্স্ট রাউন্ডে ইউনচির ফাইট এক ওরিয়ার যার নাম ব্রাদার বু ছিল তার সাথে হতে চলেছে। আসলে এই ছেলেকে ফ্যাংজু বাই ইউনচির সাথে ফাইট করতে পাঠিয়েছে, এর জন্য সে ফ্যাংজুই চ্যানকে বলছিল আমি এই ছেলেকে সবকিছু ভালো করে বুঝিয়ে দিয়েছি, ইউনচি কোনোভাবেই সেকেন্ড রাউন্ডে যেতে পারবে না, বরং এই ছেলে ইউনচির এত হাড়গোড় ভাঙবে যে আজকের পরে সে চলাফেরা করার মতো অবস্থাতে থাকবে না। অন্যদিকে এরিনায় ব্রাদার বুও অনেক বেশি কনফিডেন্ট হয়ে ইউনচিকে বলে তোমার কপাল খুবই খারাপ যে প্রথম রাউন্ডেই তোমার ফাইট আমার সাথে হচ্ছে। আর যেটা শুনে ইউনচি ইশারা করে বলে তো চলো সামনে এসে ফাইট করো। এটা দেখে তো ব্রাদার বু রেগে যায়, আর সে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে তলোয়ারের সাহায্যে সামনের দিকে গিয়ে ইউনচির ওপরে হামলা করে দেয়। কিন্তু ইউনচি নিজের জায়গা থেকে একটুকু না সরে ব্রাদার বু এর হামলাকে দেখে বলে এ তো দেখছি আমার গলাকে টার্গেট করছে, আমি বুঝতে পারছি না এ আমাকে প্রাণে কেন মারতে চাচ্ছে। যেসব কিছু বলে ইউনচি ওই অ্যাটাককে ডজ করে নিজের কুনুইয়ের সাহায্যে ব্রাদার বু এর চেস্টের উপরে হামলা করে দেয়। আর এই এক অ্যাটাকেই ইউনচি ওর অনেকগুলো হাড়গোড় ভেঙে ফেলে, যার কারণে ব্রাদার বু নিজের জায়গা থেকে মুভ করতে পারে না। যেটা দেখে তো সবাই অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, কারোরই নিজের চোখের উপরে বিশ্বাস হচ্ছিল না যে হঠাৎ করে এটা কি হয়ে গেল। অন্যদিকে ব্রাদার বু নিচে মাটিতে পড়ে যায়, আর ইউনচি শুধু নিজের এক অ্যাটাকেই ব্রাদার বুকে হারিয়ে দিয়েছিল, যেটাতে তো সবাই ইউনচিকে নিয়ে কথা বলতে লাগে, কারণ ওরা আগে ইউনচিকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করেছিল। অন্যদিকে ইউনচি হেসে ব্রাদার বুকে বলে তুমি আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছিলে, কিন্তু আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই, এর মানে তোমাকে ইউজ করা হয়েছে। তো যেই তোমাকে দিয়ে এই কাজ করার চেষ্টা করেছে তাকে গিয়ে বলে দিও আমার এইসব বিষয়ে কিচ্ছু যায় আসে না, কারণ আমাকে হারানোর জন্য তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল ওরিয়ারের প্রয়োজন পড়বে। ফ্যাংজুই চ্যান তো ব্রাদার বুকে হারতে দেখে অনেক বেশি রেগে যায়, আর সে নিজের ব্রাদারের উপরে রাগ দেখিয়ে বলে তুমি এটা কি ধরনের ফালতু ছেলেকে এরিনাতে পাঠিয়েছো, যেটাতে ফ্যাংজু বাই ক্ষমা চেয়ে বলে এমনিতে তো ব্রাদার বু অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু সে ইউনচিকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছে, আর এই কারণেই সে ইউনচির ট্র্যাপে হয়তো ফেসে গেছে। কিন্তু ইউনচিকে এখনও 12 রাউন্ড জিততে হবে,
আর পরের রাউন্ডে আমি ইউনচির অবস্থা টাইট করে দিব। তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন প্রথম দিন ইউনচির শুধু একটাই ফাইটে ছিল। এরপরে আমাদেরকে রাতের সিন দেখানো হয় যেখানে ইউনচি সবার সাথে নিজের রুমের দিকে যাচ্ছিল। তখনই মাস্টার বুশেন ইউনচিকে বলে, যদি তুমি এভাবে জিততে থাকো তাহলে তুমি খুব সহজেই টপ 100 র্যাঙ্কিং লিস্টে আসতে পারবে। এখন এরা এভাবে কথাবার্তা বলছিলই কি তখনই ইউনোভা নিজের সামনে আইসা ক্লাউড প্যালেসের মেয়েদেরকে দেখতে পায়, যাদের মধ্যে কিন ইউভিও ছিল। এর জন্য সে নিজের সিস্টারের সাথে দেখা করতে তৎক্ষণাৎ তার কাছে চলে আসে। কিন ইউভিও নিজের ভাইকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, যেটাতে ইউনভা বলে আমি এখানে ব্রাদার ইনলো ইউনচির সাথে এসেছি। এখন ইউনচির নাম শুনে তো কিন ইউভি একটু সারপ্রাইজ হয়ে যায়, আর সে অবাক হয়ে বলে এ কি সত্যি জাউচি? আসলে ইউনচির আগে নাম জাউচি ছিল, কিন্তু এখন সে নিজের নাম চেঞ্জ করে ইউনচি রেখে দিয়েছে। তার সাথে সাথে সে আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। লিটল ভেরি তো ইউনচিকে খুব ভালো করেই চিনত, এর জন্য সে এই জায়গায় কোনো রকম রিয়াক্ট করে না। কিন্তু অন্যদিকে কিন ইউভির মাস্টার ইউনচিকে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই জাউচি, যেটাতে ইউনচি উত্তর দেয় হ্যাঁ, আমি নিজের নাম পাল্টে এখন ইউনচি রেখেছি। তার সাথে সাথে আমি এখন চ্যাংফ্যাং মিস্টিক প্যালেসের একটা ডিসাইবল। এটা শুনে কিন ইউভির মাস্টার তাকে বলে তুমি আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছো, এর মানে কিন ইউভির আর তোমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তার সাথে সাথে সে ইউনচিকে বলে এতদিন পরে তোমার কিন ইউভির সামনে আসার কি মানে, যেটাতে ইউনচি উত্তর দেয় আমার কিন ইউভিকে নিয়ে কোনো মতলব নেই, আর আপনি একদমই চিন্তা করবেন না, আমি ওর রাস্তায় একদমই আসবো না। যেটা শুনে কিন ইউভির মাস্টার ইউনচিকে বলে এটাই তোমার জন্য ভালো হবে, আর এখন তোমার আর কিন ইউভির মধ্যে কোনো সম্পর্ক নেই। এরপর নেক্সট দিন কম্পিটিশনের সিন দেখানো হয় যেখানে ইউনচির ফাইট একটি ছেলে টংভির সাথে হতে চলেছে, যাকেও ফ্যাংজু বাই আগে থেকে সবকিছু বলে দিয়েছিল। এরপরে সে তার ভাই ফ্যাংজুই চেনকে বলে এবার আর কোনো ভুল হবে না, তুমি একদমই চিন্তা করো না, কারণ টং ভি আমাকে প্রমিস করেছে ও ইউনচির সমস্ত ম্যান্ডেরিয়ান্স ব্রেক করে দিবে। অন্যদিকে টং ভিও ইউনচির সামনে বড় বড় ভাষণ দিচ্ছিল, আর সে বলে তুমি কি জানো লোকে আমাকে আয়রন ম্যান বলে ডাকে, কারণ আমি নিজের বডিকে লোহার মতো স্ট্রং করেছি, তো তুমি কি আমাকে হারানোর জন্য কোনো ওয়েপেন ইউজ করবে না? যেটাতে ইউনচি উত্তর দেয় আমি জানি তোমাকে লোকেরা লিভিং আয়রন ম্যান বলে ডাকে, কিন্তু আমি তোমার হাড়গোড় এত খারাপভাবে ভাঙবো যে তোমার ওই টাইটেল তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। ইউনচির এই কথা শুনে তো টং ভি অনেক বেশি রেগে যায়, এর জন্য সে নিজের পাঞ্চ অ্যাটাক রেডি করে ইউনচির দিকে এগোনো শুরু করে দেয়, যেটাতে আমরা দেখতে পাই ইউনচিও এক পাঞ্চ মেরে ওকে হিট করে। এখন ইউনচির পাওয়ার বেশি হয়ে যাওয়ার কারণে টং ভির হাত খুব খারাপভাবে ভেঙে যায়। এটা দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু অন্যদিকে ইউনচি নিজের হাতে ফ্লেম অ্যাক্টিভেট করে কন্টিনিউ টং ভিকে পাঞ্চ মারতে থাকে। আর এরপরে ইউনচি নিজের ফাইনাল পাঞ্চ মেরে টং ভিকে খতমে করতে যাচ্ছিল কি ওই সময় টং ভি বলে থেমে যাও, আমি নিজের হার মেনে নিচ্ছি, আমি তোমার সাথে আর ফাইট করতে চাই না। এটা শুনে ইউনচি পিছনে সরে আসে, যার পরে হোস্টও অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এই ফাইটের উইনার হলো ইউনচি। ফ্যাংজুই চ্যানের তো এসব কিছু দেখে অনেকে বেশি রাগ হচ্ছিল। এরপরে আমাদেরকে বাকি কিছু ওরিয়ারদের ফাইটে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই জিয়াওলিও অনেক বেশি পাওয়ারফুল ছিল, তার সাথে সাথে লিংজিও কারোর থেকে কম ছিল না, সেও ফাইটে করে নিজের সমস্ত রাউন্ড জিতছিল। অন্যদিকে ইউনচিও এতক্ষণে অনেক ওরিয়ারের সাথে ফাইট করে ওদেরকে শুধু কিছু অ্যাটাকের মধ্যেই হারিয়ে দেয়। এসব কিছু দেখে তো কারোরই নিজের চোখের ওপরে বিশ্বাস হচ্ছিল না, কারণ ইউনচির পাওয়ার লেভেল অনেকটাই কম ছিল, কিন্তু সে নিজের থেকেও বেশি পাওয়ারফুল ওরিয়ারকে খুব সহজেই হারিয়ে দিচ্ছিল। তার সাথে সাথে সে এতক্ষণে 12 রাউন্ডকেও ক্লিয়ার করে ফেলেছিল, এর মানে সে নেক্সট কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে। আর এরই সাথে ইউনচি টপ 100 র্যাঙ্কিং লিস্টেও চলে আসে, যেটাতে তো জুরন ইউনচিকে ধন্যবাদও বলে। ইউনচি দেখছিল ফ্যাংজুই চ্যানও তার উপরে নজর রাখছে, এর জন্য সে জুরনকে বলে তুমি কি শুধু আমাকে ধন্যবাদই বলবে, আমার তো মনে হয়েছিল তুমি আমাকে কোনো পুরস্কার দিবে। যেটা শুনে জুরন লজ্জা পেয়ে বলে তোমার কি ধরনের পুরস্কার চাই। এটাতে ইউনচিও নিজের গালে হাত রেখে ইশারা করে দেয়। প্রিন্সেস জুরনও তার ইশারা বুঝতে পারে, এর জন্য সে সামনের দিকে এগিয়ে ইউনচিকে কিস করে। অন্যদিকে ফ্যাংজুই চ্যান তো এদের দুজনের মধ্যে এরকম রোমান্স দেখে রেগে পুরো পাগল হয়ে যাচ্ছিল, আর সে চিৎকার করে বলে ইউনচি আমি তোমাকে মেরে টুকরো টুকরো করে ফেলবো। এরপরে সেকেন্ড কম্পিটিশন স্টার্ট হতে যাচ্ছিল, যেখানে টোটাল 300 ওরিয়ার রয়েছে, আর ওরা র্যান্ডমলি একে অপরের সাথে ফাইট করবে। এখন র্যান্ডমলি ফাইটের বিষয় শুনে তো ইউনোভা ইউনচির জন্য একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ কি হবে যদি ইউনচির ফাইট কোনো পাওয়ারফুল ওরিয়ারের সাথে হয়। প্রিন্সেস জুরনও ইউনচির জন্য টেনশন করছিল, এর জন্য সে ইউনচিকে বলে তোমার অলরেডি যা করার ছিল তুমি তা করে ফেলেছো, যদি তুমি চাও তাহলে তোমাকে আর আগে ফাইট করতে হবে না। কিন্তু ইউনচি জুরনকে বলে চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, আমি এই কম্পিটিশন জিতবই। যেসব কিছু বলার পরে সিন শিফট হয়ে এরিনাতে চলে আসে, যেখানে ইউনচির ফাইট একটি ছেলে যার নাম জ্যাং টিয়ান তার সাথে হতে চলেছে।
যে থান্ডার বোল্ড ক্ল্যান থেকে বিলং করে। এখন ওকে দেখে সবাই এটাই বলছিল ইউনচির কপাল ভালো ছিল যে সে এই পর্যন্ত আসতে পেরেছে, কিন্তু এবার সে অবশ্যই হারবে, কারণ জ্যাং টিয়ান অলরেডি স্পিরিচুয়াল মিস্টিক স্টেজের লেভেল 6-এ রয়েছে, আর অন্যদিকে ইউনচি তো শুধু এখনও পর্যন্ত ট্রু মিস্টিক স্টেজের লেভেল 10-এর কাল্টিভেটর। অন্যদিকে ফ্যাংজু বাইও খুশি হয়ে বলে ইউনচি এবার আর বাঁচতে পারবে না। জ্যাং তিয়ান নিজের হ্যামারের সাহায্যে ইউনচিকে পুরো পিষে ফেলবে। এদিকে জ্যাং তিয়ান ইউনচিকে বলে গত রাউন্ডে তুমি খুবই ভালো পারফর্ম করেছো, কিন্তু তোমার কপাল খারাপ যে সেকেন্ড কম্পিটিশনের ফার্স্ট রাউন্ডেই তোমার ফাইট আমার সাথে হতে চলেছে, তাই তোমার হারা তো নিশ্চিত। যেসব কিছু বলে জ্যাং তিয়ান নিজের 2 হ্যামার ইউজ করে সামনের দিকে এগিয়ে ইউনচির ওপরে হামলা করা শুরু করে দেয়, যেখানে আমরা দেখতে পাই ইউনচি শুধু নিজের হাতের সাহায্যেই ওর মোকাবিলা করছিল, আর সে জ্যাং তিয়ানকে হিট করে পিছনে পাঠিয়ে দেয়। এটা দেখে তো জ্যাং তিয়ানের নিজের চোখের ওপরে বিশ্বাসই হয় না, আর সে অবাক হয়ে ইউনচিকে বলে তুমি শুধু হাতের সাহায্যে আমার হ্যামারকে কি করে ব্লক করলে, যেটাতে ইউনচি উত্তর দেয় আমার বডি এতটা স্ট্রং যে আমি চাইলে যে কোনো হ্যামারকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে পারি। এটা শুনে তো জ্যাং তিয়ান অনেকে বেশি রেগে যায়, আর সে ইউনচিকে বলে তুমি সবার সামনে আমাকে অপমান করার চেষ্টা করছো, যেটা বলে সে নিজের থান্ডার পাওয়ার অ্যাক্টিভেট করে সামনের দিকে গিয়ে ইউনচির ওপরে হামলা করে দেয়। এটা দেখে ইউনচি ওই হামলাকে ডজ করে পিছনে এসে নিজের তলোয়ারকে বাইরে বের করে নেয়, আর সে জ্যাং টিয়ানকে বলে তৈরি হয়ে যাও, তুমি আমাকে তলোয়ার বের করতে বাধ্য করেছো, এখন আমাকে তোমায় হারাতেই হবে। যেটা বলার সাথে সাথে ইউনচি দ্রুত সামনের দিকে এগিয়ে নিজের তলোয়ার ইউজ করে খুব সহজেই জ্যাং টিয়ানের 2 হ্যামারকে ব্রেক করে দেয়, যার কারণে জ্যাং টিয়ান উড়ে পিছনে চলে আসে। আর যখন তার চোখ খুলে সে দেখতে পায় ইউনচি তো তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। এরপর ইউনচি জ্যাং তিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি আগে ফাইট করতে চাও, যেটাতে জ্যাং তিয়ান ভয় পেয়ে বলে না না, আমি নিজের হার মেনে নিচ্ছি। আর এরই সাথে ইউনচি নিজের ফার্স্ট রাউন্ডকে জিতে যায়, যেটা দেখে তো ফ্যাংজুই চ্যান অনেকে বেশি রেগে গিয়েছিল, আর সে নিজের ভাইকে খুবই খতরনাক লুক দিচ্ছিল। অন্যদিকে তো ইউনচি দেখতেই দেখতে অনেকগুলো রাউন্ড জিতে যায়, এমন কোনো ওরিয়ার ছিল না যে ইউনচিকে হারাতে পারে। এখন কন্টিনিউ ফাইটে করে ইউনচি এখনও পর্যন্ত 15 জন ওরিয়ারকে হারিয়ে দিয়েছিল, যার কারণে এখন সে র্যাঙ্কিংয়ে টপ 32-তে চলে আসে। যেসব কিছু দেখে তো ইউনচির বন্ধুরা অনেকে বেশি খুশি হয়ে যায়। তার সাথে সাথে মাস্টার বুশানো বলছিল আজ পর্যন্ত হিস্টোরিতে আমাদের চ্যাংফ্যাং একাডেমি 32 র্যাঙ্কে কখনোই আসেনি, এই ছেলে তো সত্যি করে দেখিয়েছে। ইউনচির কারণেই আমাদের এম্পারারের এতদিনের স্বপ্ন সত্যি হয়েছে। তার সাথে সাথে তিয়ানজিয়ান মেনরের মাস্টার ইউফ্যাংও ইউনচির এরকম পাওয়ার দেখে অনেকে বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিল, আর সে অবাক হয়ে বলে ইউনচি সত্যিই অনেকে বেশি অসাম। এই ছেলের লেভেল কম হওয়ার পরেও এ নিজের থেকে বেশি পাওয়ারফুল ওরিয়ারকে হারিয়ে দিয়েছে, এই বিষয়টা সত্যিই আমাকে অনেকে বেশি সারপ্রাইজ করেছে। অন্যদিকে ফ্যাংজু বাই নিজের ব্রাদারকে বলছিল এ কী ধরনের ছেলে, আমার তো মনে হয় এ কোনো হিউম্যান না বরং সুপার হিউম্যান, যেটাতে ফ্যাংজুই চ্যান বলে এখন আমি আশা করব ইউনচি তার পরের আর কোনো রাউন্ডে যাতে না হারে, আর সে জিততে জিততে যেন তোমার সামনে চলে আসে। যেটা শুনে তো ফ্যাংজু বাই নিজের ব্রাদারের ইশারা বুঝতে পেরে যায়। এর জন্য সে বলে এখন আর তুমি চিন্তা করো না, একবার যদি এ আমার সামনে চলে আসে আমি এর অবস্থা খারাপ করে দিব। আর এভাবেই আজকের কম্পিটিশনের দিন শেষ হয়ে যায়, যার পরে আমাদেরকে রাতের সিন দেখানো হয় যেখানে ইউনচি নিজের গ্র্যান্ডফাদারের জন্য লেটার লিখছিল, যেখানে সে লিখে গ্র্যান্ডফাদার তোমাদের থেকে অনেক দিন হয়েছে আমি দূরে রয়েছি, আর আমি এখন পুরো 18 বছরের হয়ে গেছি, তার সাথে সাথে আমি নিজেকে আগের থেকেও অনেক পাওয়ারফুল তৈরি করেছি। সত্যি বলতে গ্র্যান্ডফাদার আমি তোমাদেরকে অনেকে বেশি মিস করছি, কিছুদিনের পরে আমি তোমাদের সাথে দেখা করতে অবশ্যই আসব। এখন ইউনচি এই লেটার লিখছিলই কি তখনই সেখানে ইউনভা চলে আসে, যাকে দেখে ইউনচি জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, যেটা শুনে ইউনভা বলে আমি তোমার জন্য কিছু একটা এনেছি, আমার সিস্টার কিনিউভি আমাকে এগুলো দিয়েছে আর বলেছে এগুলো যেন আমি তোমাকে দিয়ে দিই। এখন ইউনচি ওই বক্স ওপেন করে দেখে তার ভিতরে তো অনেক মূল্যবান ট্রেজার রয়েছে, যেগুলো ইউজ করে ইউনচি ফিউচারে নিজের জন্য পিল ক্রিয়েট করতে পারত। যেগুলো দেখে ইউনচি ইউনভাকে জিজ্ঞেস করে কিনিউভি এখন কোথায়, যেটাতে ইউনভা বলে সিস্টার তো এখনই এখান থেকে চলে গেল। যেটা শুনে ইউনচিও তৎক্ষণাৎ কিনিউভির পিছনে আসে, আর সে চিৎকার করে বলে দাঁড়াও কিনিউভি, আমার তোমার সাথে কিছু কথা আছে। যেটা শুনে কিনিউভিও দাঁড়িয়ে পড়ে আর বলে তুমি আমার সাথে কি কথা বলতে চাও, যেটাতে ইউনচি জিজ্ঞেস করে আইস ক্লাউড প্যালেসে তুমি কি ঠিক আছো, ওখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো, যেটাতে কিনিউভি উত্তর দেয় আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। অন্যদিকে ইউনচি কিছুক্ষণ সময় ভেবে বলে আমি তোমাকে আরও একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, তুমি কি আমাদের ম্যারেজ সার্টিফিকেটটা হারিয়ে ফেলেছো? যেটা শুনে তো কিনিউভি তৎক্ষণাৎ নিজের কাছ থেকে ওই ম্যারেজের সার্টিফিকেট বের করে ইউনচিকে দিয়ে দেয়। ইউনচি এই ম্যারেজ সার্টিফিকেটকে একদম ঠিকঠাক অবস্থায় দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে আমার মনে হয়েছিল তুমি এটা হয়তো ডিস্ট্রয় করে দিয়েছো, যেটাতে কিনিউভি উত্তর দেয় না, আমি এটা নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছিলাম,
জানি না ওই সময় আমার মনে কী চলছিল। যেটা শুনে ইউনচি কিনিউবিকে তার প্রতি ফিলিংসের বিষয় জিজ্ঞেস করে। এটাতে কিনিউবি কোনো উত্তর দিতে পারে না। তো ইউনচি কথা না বাড়িয়ে তাকে ওই সমস্ত ট্রেজারের জন্য ধন্যবাদও বলে। এটাতে কিনিউবি বলে, তুমি আমার মিস্টিকে পয়েন্টকে আনলক করেছিলে, আর সেটার বদলে তো এগুলো কিচ্ছু না। আর এখন আমাদের হিসেব একদম ইকুয়াল হয়ে গেছে, তাই তোমার গিয়ে এখন রেস্ট করা উচিত। রাত অনেক হয়েছে, এমনিতে কালকে তোমাকে ফাইট করতে হবে। যেসব কিছু বলে কিনিউবি ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইউনচি মিক্স ফিলিংয়ের সাথে পিছনেই দাঁড়িয়েছিল। সে বুঝতেই পারছিল না তার কি ফিল হচ্ছে। এরপরে আমাদেরকে এরিনার সিন দেখানো হয়, যেখানে সমস্ত অডিয়েন্স অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ এখন শুধু এই কম্পিটিশনে 32 ডিসাইবেলই কোয়ালিফাই করেছে। ওই সময় হোস্ট অ্যানাউন্সমেন্ট করে, আমরা এই 32 ওরিয়ারকে 2 গ্রুপে ডিভাইড করব, যেখানে এরা ফাইটে করে প্রথমে কোয়ার্টার ফাইনাল, তারপরে সেমিফাইনাল এবং পরে ফাইনালে পৌঁছাবে। তো এখন আমি 2 ওরিয়ারকে ফাইট করার জন্য এরিনাতে ডাকবো, যেটা লটারির মাধ্যমে ডিসাইড করা হবে। সবাই এই লটারির দিকে মনোযোগ সহকারে দেখছিল। তখনই ইউনভা চিৎকার করে বলে, ব্রিক ব্রাদার, প্রথমে তোমার ফাইট হতে চলেছে জিয়াও নানের সাথে, যে এক স্পিরিচুয়াল মিস্টিক স্টেজের লেভেল 6 ওরিয়ার। আর তুমি যেহেতু অলরেডি এই লেভেলের অনেক ওরিয়ারকে হারিয়ে দিয়েছো, এর জন্য জিয়াও নানকে হারানো তোমার জন্য তেমন একটা মুশকিল হবে না। কিন্তু তখনই আচমকা মাস্টার বুশ অ্যান্ড ইউনচিকে বলে, তুমি বাকি ডিসাইবেলদেরকে এই 4 মেজর সেক্টর ডিসাইবেলের সাথে কম্পেয়ার করতে পারো না, কারণ এই সমস্ত ওরিয়ারদের কাছে রিসোর্সের কোনো কমতি নেই, আর এদের কাল্টিভেশন অনেকটাই স্ট্রং। তো ইউনচি, যদি তোমার মনে হয় তুমি জিয়াও নানকে হারাতে পারবে না, তো নিজের হার মেনে নিও, নিজেকে বেশি ফোর্স করার কোনো প্রয়োজন নেই। যেটা শুনে জুরোনো ইউনচিকে এসব কথাই বলছিল, যে তুমি কখনোই নিজের জীবন রিস্কে ফেলবে না। যেটা শুনে ইউনচি উত্তর দেয়, আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। যেসব কিছু বলার পরে ইউনচি ফাইট করার জন্য এরিনাতে চলে আসে, যার পরে কিছু মাস্টাররা মিলে এরিনার আশেপাশে একটা ব্যারিয়ার অ্যাক্টিভেট করে দেয়, যাতে বাকি নর্মাল লোকেদের ওপরে এই ফাইটের এফেক্ট না পড়ে। সবাই এই ফাইটে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। অন্যদিকে আমরা এরিনাতে দেখি, যেখানে জিয়াও নান প্রথমে নিজের ইন্ট্রোডাকশন দিয়ে বলে, আমি জিয়াও ট্রাইব থেকে বিলং করি, আর আমার নাম হলো জিয়াও নান। যেটা শুনে ইউনচিও খুব কুলভাবে নিজের তলোয়ার বের করে বলে, আমার নাম হলো ইউনচি, আর আমি চ্যাংফ্যাং মিস্টিক প্যালেসের একটা ডিসাইবেল। এখন ইন্ট্রোডাকশন হওয়ার পরে আমরা দেখি জিয়াও নান সবার প্রথমে নিজের এনার্জি অ্যাক্টিভেট করে নেয়, আর তলোয়ারের সাহায্যে ইউনচির উপরে হামলা করে। কিন্তু ইউনচি একটুকু ভয় পায় না। অন্যদিকে প্রিন্সেস জুরনের তো এটা দেখে ইউনচির জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। এদিকে ইউনচি নিজের ফ্লেম অ্যাক্টিভেট করে একটা টর্নেডো ক্রিয়েট করে, যেটা তার জন্য একটা শিল্ডের মতো কাজ করছিল, আর সে জিয়াও নানার অ্যাটাককে খুব সহজে ব্লক করে ফেলে। এটা দেখে তো জিয়াও নানারও নিজের চোখের ওপরে বিশ্বাসই হচ্ছিল না। অন্যদিকে ইউনচি এটার সুযোগ নিয়ে তৎক্ষণাৎ নিজের হেভি রুলার ইউজ করে জিয়াও নানের ওপরে হামলা করে দেয়, যেটা জিয়াও নান ডচ করে পিছনে চলে আসে। এটা দেখে জিয়াও ট্রাইবের এক মাস্টার অবাক হয়ে বলে, এই ছেলে জিয়াও নানকে পিছনে সরে আসতে বাধ্য করে দিয়েছে, মনে হচ্ছে আমরা এই ছেলেকে অনেকে বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছি। অন্যদিকে জিয়াও নান নিজের সমস্ত মিস্টিক পাওয়ার একত্রিত করে ফিয়ার্স ইগল টেকনিক ইউজ করে ইউনচির দিকে এগোনো শুরু করে দেয়। ইউনচি নিজের দিকে এত পাওয়ারফুল টেকনিককে আসতে দেখেও একটুকু মুভ করে না, যেটা দেখে জিয়াও ট্রাইবেল লিডার হেসে বলে, এই ছেলে তো দেখছি অনেকে বেশি বুদ্ধিমান, এ জানতো এত পাওয়ারফুল টেকনিকের মোকাবিলা করা এর পক্ষে সম্ভব না, এর জন্য এই অ্যাটাক করা বন্ধ করে নিজের হার মেনে নিয়েছে। অন্যদিকে আমরা দেখি জিয়াও নানের তলোয়ার গিয়ে সোজা ইউনচির বডিতে হিট করে। এটা দেখে তো ইউনচি হাসছিল, কারণ ওই তলোয়ার ইউনচির বডিকে পেনিট্রেট করতে পারছিল না, যেটাতে তো জিয়াও নানের একটা ঝটকা লাগে। কিন্তু এর আগে সে কিছু বুঝতে পারতো, ইউনচি একটা স্ল্যাশ অ্যাটাক করে তাকে দূরে পাঠিয়ে দেয়। এসব কিছু দেখে তো সবাই অনেকে বেশি সারপ্রাইজ হয়ে যায়। অন্যদিকে জিয়াও নানও নিজের মনে মনে বলে, এটা কি করে সম্ভব, আমার কাছে যে তলোয়ার আছে সেটা আর্থ মিস্টিক স্টেজের, তাহলে আমার তলোয়ার ইউনচির বডিকে ড্যামেজ করতে কেন পারলো না। অন্যদিকে আমরা জেসমিনের আওয়াজও শুনতে পাই, যে ইউনচিকে বলছিল, তুমি অনেকে বেশি অ্যারোগেন্ট হয়ে গেছো, আমি কিছুদিনের জন্য ডিপ স্লিপে কি চলে গেছি, তুমি তো নিজের জীবন রিস্কে ফেলা শুরু করে দিয়েছো। তুমি ওই ড্র্যাগন গডের ট্রায়ালের সময় গ্রেট দাও বুদ্ধা টেকনিকের সেকেন্ড লেভেলকে অ্যাচিভ করে নিয়েছিলে, যার কারণে তোমার বডি এতটা স্ট্রং হয়ে গেছে, আর যদি এমনটা না হতো তাহলে এতক্ষণে তোমার মৃত্যু ঘটতো। ইউনচিও জেসমিনের আওয়াজ শুনে অনেক বেশি খুশি হয়ে বলে, মাস্টার তুমি ডিপ স্লিপ থেকে জেগে উঠেছো। যেটাতে জেসমিন উত্তর দেয়, হ্যাঁ তুমি এত শব্দ করছো যে আমাকে উঠতেই হলো। এটাতে ইউনচি হেসে বলে, ঠিক আছে, আমি দ্রুত এই ফাইটকে খতম করে দিচ্ছি, যাতে তুমি আবারও গিয়ে আরাম করতে পারো। যার পরে আমরা দেখতে পাই ইউনচি নিজের হেভি রুলার নিয়ে জিয়াও নানের ওপরে হামলা করা শুরু করে দেয়। জিয়াও নান সারপ্রাইজ হয়ে নিজের মনে মনে বলে, এই ছেলে আসলে কি, যে নিজের হেভি রুলারকে এত ভালো করে কন্ট্রোল করতে পারছে। সবকিছু যদি এভাবে চলতে থাকে তাহলে তো আমার জেতার কোনো চান্সই থাকবে না। এখন এসব কিছু ভেবে জিয়াও নান একটু পিছনে সরে আসে, আর ভাবে আমার কাছে শুধু লাস্ট একটাই টেকনিক বাকি আছে,
আর এটার উপরই আমার হার জিত নির্ভর করছে। এসব কিছু ভেবে সে তৎক্ষণাৎ হাওয়ায় জাম্প করে আর হ্যাভেনলি ইনফানাইট তলোয়ার টেকনিককে রেডি করতে লাগে। ওর বন্ধুরা এটা দেখে বুঝতে পেরে গিয়েছিল জিয়াও নান নিজের ট্রাম্প কার্ড ইউজ করতে চলেছে। অন্যদিকে ইউনচিও নিজের মনে মনে বলছিল, চলো দেখা যাক আমি তোমার এই অ্যাটাককে ব্লক করতে পারি কি না। যেটা বলে ইউনচি নিজের হেভি রুলার ইউজ করে জিয়াও নানের ওই অ্যাটাককে ব্লক করা শুরু করে দেয়। প্রথম দিকে তো ইউনচির একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে খুব সহজে এটাকে ব্লক করতে পারছিল, যার কারণে চারিপাশে অনেকে বেশি এনার্জি ফ্ল্যাকচুয়েট করতে লাগে। এখন কিছুক্ষণ সময় চেষ্টা করার পরে আমরা দেখতে পাই ইউনচি জিয়াও নানের অ্যাটাককে ব্লক করে তাকে পিছনে পাঠিয়ে দেয়। এটা দেখে তো জিয়াও নানের নিজের চোখের উপরে বিশ্বাসই হচ্ছিল না। অন্যদিকে আমরা দেখি ইউনচি নিজের তলোয়ার নিয়ে দ্রুত জিয়াও নানের সামনে চলে আসে, যার কারণে জিয়াও নান বলে, আমি ভাবতে পারিনি যে তুমি এত বেশি পাওয়ারফুল। যেটাতে ইউনচি রিপ্লাই দেয়, আমি তোমার স্ট্রেংথের বিষয়ে আগে থেকে জানতাম যে তোমার পাওয়ার এইটুকুই হবে। এখন জিয়াও নান নিজের হার মেনে নিয়েছিল, যার কারণে ইউনচি পরের রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায়। সবার তো এটা দেখে একদমই বিশ্বাস হচ্ছিল না। ওরা একে অপরের সাথে কথা বলতে লাগে যে কি সময় চলে এসেছে। এখন জিয়াও ট্রাইবো এক নর্মাল ছেলের কাছে হেরে গেল। এখন এই সমস্ত কথা ওখানে থাকা মু তিয়ানবাইও শুনছিল। এরপরে আমাদেরকে সন্ধ্যের সিন দেখানো হয়, যেখানে জুরন ইউনচিকে বলছিল, ইউনচি তুমি কি ঠিক আছো? যেটাতে ইউনচি হেসে বলে, আমার শুধু ছোট মোটো একটু ইনজুরি হয়েছে, এসব কোনো ব্যাপার না। অন্যদিকে মাস্টার বুশেন ইউনচিকে বলে, আজকের দিন তুমি খুব ভালো ফাইট করেছো, আর আমার মনে হচ্ছে পরের ফাইটে তোমার জিয়াংগং এর সাথে হবে। যার বিষয় ইউনভাই ইউনচিকে বলে, জিয়াংগং অনেক বেশি খতরনাক, ওর সাথে ফাইট করার সময় তুমি একটু সাবধানে থেকো। কিন্তু ইউনচি এসব কিছু তেমন একটা সিরিয়াসলি না নিয়ে বলে, জিয়াংগং এর মধ্যে এমন কোন বিশেষ ব্যাপার রয়েছে? যেটাতে মাস্টার বুশেন উত্তর দেয়, জিয়াংগং হ্যাভেনলি স্পিয়ার থান্ডার সেক্ট থেকে বিলং করে, আর ওদের স্পেশাল অ্যাবিলিটি হলো থান্ডার ফায়ার, আর ওরা ওই থান্ডার ফায়ারকে কন্টিনিউ নিজের মিস্টিক এনার্জিতে কনভার্ট করতে থাকে। তুমি তো এই বিষয়টা খুব ভালো করেই জানো যে এই সময় টোটাল 4 মেজর সেক্ট রয়েছে, আর তারপরে যদি কারো নাম্বার আসে তাহলে সেটা হ্যাভেনলি স্পিয়ার থান্ডার সেক্টরই। ওরা খুবই খতরনাক। এখন এরা এভাবে কথাবার্তা বলতে বলতে সামনের দিকে যাচ্ছিল কি, তখনই ওরা সামনে একটা পার্সনকে দেখতে পায়, যে আসলে আর কেউ ছিল না বরং হ্যাভেনলি স্পিয়ার থান্ডার সেক্টর লিডার মু তিয়ানবাই ছিল। আর সে এই জায়গায় স্পেশালি ইউনচির সাথে কথা বলতে এসেছিল, যেটাতে ইউনচি ওনাকে বলে, বলুন আপনি আমার সাথে কি কথা বলতে চান। এটা শুনে তিয়ানবাই হেসে বলে, কম্পিটিশনের দরুন আমি তোমার ট্যালেন্ট দেখেছি, তুমি সত্যিই অনেক বেশি অসাম, কিন্তু আমার মনে হচ্ছে চ্যাংফ্যাং একাডেমিতে তোমার ট্যালেন্ট ওয়েস্ট হচ্ছে। এর জন্য কেননা তুমি আমার সেক্টে জয়েন করে নাও। যেটা শুনে তো মাস্টার বুশেন রেগে যায়, কিন্তু ইউনচি ওনাকে থামিয়ে সামনের দিকে এগিয়ে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমি অলরেডি চ্যাংফ্যাং মিস্টিক একাডেমিকে জয়েন করে নিয়েছি, আর এখন যাই হয়ে যাক না কেন আমি এই একাডেমি ছাড়বো না, তাই আমি আপনার অফারকে রিজেক্ট করছি। এখন এটাতে তিয়ানবাই ইউনচিকে বলে, তুমি কি বোকা নাকি? তুমি কি দেখতে পারছো না চ্যাংফ্যাং একাডেমি কত বেশি উইক? ওরা তো রয়্যাল ফ্যামিলিকেও প্রোটেক্ট করতে পারছে না, তাহলে তোমার কি খেয়াল রাখবে? যেটা শুনে জুরন সামনের দিকে এগিয়ে বলে, প্লিজ আপনি এভাবে রয়্যাল ফ্যামিলির বিষয়ে কথা বলতে পারেন না। আর এমনিতেও চ্যাংফ্যাং একাডেমি নিজের ডিসাইবেলকে সম্পূর্ণ ফ্রিডম দেয়, ওদের যা ইচ্ছে ওরা তাই করতে পারে। এখন প্রিন্সেস জুরনকে কথা বলতে দেখে তিয়ানবাই তাকে নিয়ে মজা করে বলে, তুমি শুধু একটা মেয়ে, এর জন্য আমাদের মাঝখানে কথা বলো না। তুমি নিজেকে ভাবোটা কি? তুমি তো রয়্যাল ফ্যামিলিকেও রিপ্রেজেন্ট করতে পারবে না। তুমি একটা নর্মাল মেয়ে যে শুধু বিয়ে করার জন্য জন্ম নিয়েছে। একদিন তোমার ফ্যামিলি তোমার বিয়ে কোনো পাওয়ারফুল সেক্টর কারোর সাথে করিয়ে দিবে, যাতে তোমার ফ্যামিলি নিজেকে স্ট্রং বানাতে পারে। এখন ইউনচি তো এ সমস্ত কথা শুনে অনেক বেশি রেগে যায়, কারণ কেউ তার লাভারের সাথে এভাবে কথা বলবে এটা তো হতেই পারে না। এর জন্য ইউনচি অ্যাটিটিউডের সাথে সামনের দিকে গিয়ে তিয়ানবাইকে বলে, আমি অলরেডি আপনাকে মানা করে দিয়েছি, আর যদি তুই আমার কথা বুঝতে না পারিস তো আমি তোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে আমি এমন কোনো বেকার সেক্টকে জয়েন করব না যার লিডার মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ঠিকমতো জানে না। আর এখন তুই যদি আমার সামনে হাঁটু গেড়ে বসে ভিক্ষেও চাস তবু আমি তোর সেক্ট জয়েন করব না, এখান থেকে বেরিয়ে যা। যেটাতে তিয়ানবাই রেগে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, যেটা দেখে মাস্টার বুশেন ইউনচিকে পিছনের দিকে সরিয়ে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। তার সাথে সাথে সে ইউনচিকে বলছিল, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ তিয়ানবাইয়ের থান্ডার ফায়ার অনেক বেশি খতরনাক। আমার মনে হয় না আমি ওর মোকাবিলা করতে পারবো। তোমাদের কাছে এখান থেকে পালানোর বেশি একটা সময় নেই। অন্যদিকে আমরা তিয়ানবাইকে দেখি যে নিজের থান্ডার ফায়ার রিলিজ করছিল, কিন্তু হঠাৎ করেই সে নিজের জায়গায় ফ্রিজ হয়ে যায়, যেটা দেখে তো কেউই কিচ্ছু বুঝতে পারে না যে এখানে হচ্ছেটা কি। কিন্তু তখনই আমরা একটু দূরে লিটল ফেরিকে যেতে দেখি। এদিকে তিয়ানবাই একটু ঠিক হওয়ার পরে ওখান থেকে পালিয়ে যায়। ইউনচির বন্ধুরা বলছিল হঠাৎ করে এখানে কি ঘটলো, কিন্তু ইউনচি নিজের মনে মনে জানতো এসব কিছু লিটল ফেরি করেছে।
এরপরে আমাদেরকে নেক্সট ডে কম্পিটিশনের সিন দেখানো হয়, যেখানে ইউনচির ফাইটে তিয়ানা বাইয়ের ছেলে জাও গুয়ানের সাথে হতে চলেছিল। ওই সময় জাও গুয়ান রেগে বলে, আমি শুনেছি কালকে রাতে তুমি আমার ফাদার এবং আমার সেক্টকে অনেক অপমান করেছো, যেটার ফল আজকে তোমাকে ভোগ করতেই হবে। আমি নিজের থান্ডার ফায়ারের সাহায্যে তোমাকে পুড়িয়ে একদম ছাই করে দেব। অন্যদিকে ইউনচি হেসে নিজের মনে মনে ভাবছিল যে কালকে রাত্রে মাস্টার বুশেন ইউনচিকে কিছু কথা বলেছিল, যেমন কি হেভেনলি থান্ডার স্পিয়ার সেক্টের লোকেরা নিজেদের কাছে কিছু হিডেন ওয়েপেন রাখে, যেগুলো থান্ডার ফায়ারের সাহায্যে তৈরি হয়, যার কারণে ওদের ডিফেন্স এবং অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। কিন্তু ইউনচি মাস্টার বুশেনকে উত্তর দেয়, আপনি একদমই চিন্তা করবেন না, আমি এটার কোনো না কোনো সমাধান অবশ্যই খুঁজে বের করব। এদিকে প্রেজেন্টে ইউনচি নিজের তলোয়ার বের করে জাওগুয়ানকে বলে, চলো আমাকে দেখাও তোমার কাছে কি কি হিডেন ওয়েপেন রয়েছে। যেটা বলে ইউনচি নিজের হেভি রুলার ইউজ করে জাওগুয়ানের ওপরে হামলা করা শুরু করে দেয়। তার সাথে সাথে সে নিজের শ্যাডো ডান্সিং টেকনিকও ইউজ করছিল, যার কারণে ইউনচির স্পিড অনেক বেশি বেড়ে যায় আর সে কন্টিনিউ জাওগুয়ানের ওপরে হামলা করতে লাগে। জাওগুয়ান তো বুঝতেই পারছিল না যে সে কি করবে। আর অন্যদিকে ইউনচি নিজের মনে মনে বলছিল, আমাকে হিডেন ওয়েপেনের হাত থেকে বাঁচার জন্য এই ফাইটকে দ্রুত খতম করতে হবে, যার কারণে আমাকে এভাবেই দ্রুত মুভ করতে হবে। এদিকে জাওগুয়ানও মার খেয়ে খেয়ে অনেকে বেশি রেগে গিয়েছিল। এর জন্য সে নিজের স্পিয়ার ইউজ করে কিছু থান্ডার ফায়ার বোম ক্রিয়েট করে, যেগুলোর সাহায্যে সে ইউনচির ওপরে হামলা করে দেয়। কিন্তু ইউনচি নিজে শ্যাডো ডান্সিং টেকনিক ইউজ করে খুব সহজেই ওইসব অ্যাটাকের হাত থেকে বেঁচে যাচ্ছিল। এখন সমস্ত অ্যাটাক ডজ করার পরে ইউনচি হাওয়ায় চলে আসে, যেটা দেখে সবাই একে অপরের সাথে কথা বলতে লাগে যে ইউনচি এটা কি ধরনের খতরনাক টেকনিক ইউজ করছে। এক সময় সে এক জায়গায় থাকে আর কিছুক্ষণ পরই অন্য জায়গায়। এদিকে ইউনচি হাওয়ায় দাঁড়িয়ে জাওগুয়ানকে নিয়ে মজা করে বলে, তোমার এই স্পিয়ার কি শুধু এরকম নর্মাল অ্যাটাকই করতে পারে? যেটা শুনে তো জাওগুয়ান আবারও রেগে নিজের থান্ডার ফায়ারের সাহায্যে কিছু বোম ক্রিয়েট করে ইউনচির ওপরে হামলা করতে চাচ্ছিল। কিন্তু ইউনচি নিজের ফিনিক্স ফ্লেম ইউজ করে খুব সহজেই ওই সমস্ত অ্যাটাককে ব্লক করে ফেলে আর বলে, সময় এসে গেছে, এখন আমি তোমাকে রিয়েল ফ্লেমের পাওয়ার দেখাই। যেটা বলার সাথে সাথেই ইউনচি ফিনিক্স ডান্স টেকনিককে অ্যাক্টিভেট করা শুরু করে দেয়, যেটার ইউজ করে সে জাওগুয়ানের উপরে হামলা করে। আর এই অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে জাওগুয়ান উড়ে সোজা বাইরে থাকা শিল্ডের সাথে গিয়ে ধাক্কা খায়। আর আমরা দেখতে পাই ইউনচির এই অ্যাটাকের কারণে জাওগুয়ান নিজের বডির ভিতরে যে সমস্ত হিডেন ওয়েপেন স্টোর করে রেখেছিল ওগুলো ব্লাস্ট করা শুরু করে দেয়, যার কারণে জাওগুয়ান অনেক বেশি ইনজোর হতে লাগে। যেসব কিছু দেখে বাইরে থাকা লোকেরা বলতে শুরু করে, জাওগুয়ানের সাথে এটা হচ্ছেটা কি? যেটাতে একজন বলে, আসলে জাওগুয়ানের বডির ভিতরে কিছু হিডেন ওয়েপেন ছিল, যেগুলো এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। তিয়ানা বাই নিজের ছেলের এরকম কন্ডিশন দেখে অনেক বেশি রেগে যায়, কিন্তু এখনকার মতো তার নিজের ছেলের প্রাণ বাঁচানো বেশি জরুরি ছিল। এর জন্য সে নিজের ছেলেকে নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়, যার পরে হোস্ট অ্যানাউন্সমেন্ট করে এই রাউন্ডের উইনার হলো ইউনচি। আর এরই সাথে ইউনচি কোয়ার্টার ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফাই করে। অন্যদিকে মাস্টার ফ্যাংইউ ইউনচির দিকে দেখে বলে, যখন যখন আমার মনে হয় এই ছেলে নিজের লিমিট পর্যন্ত পৌঁছে গেছে, তখনই এ আমাকে সারপ্রাইজ করে দেয়। এদিকে স্কাই বার্নিং সেক্টর ফ্যাংজু বাই নিজের ফ্লেম অ্যাক্টিভেট করে ইউনচির দিকে দেখে বলছিল, এই ছেলে একটা নর্মাল ফ্লেমকে কি রিফাইন করে নিয়েছে, সবাই একে দেখে ভয় পাচ্ছে। একেবার এর ফাইট আমার সাথে হোক, তারপরে আমি একে দেখাবো আসল ফ্লেমের পাওয়ার কি। যার পরে হোস্ট ফাইট কন্টিনিউ রাখার জন্য দুই ওরিয়ারকে এরিনায় ডাকে। আর এভাবেই ফাইট হতে হতে সন্ধে হয়ে যায়, যেখানে মাস্টার বুশেনের কাছে এম্পারারের লেটার এসেছিল। আর সে ইউনচিকে এসে বলে, কংগ্রাচুলেশন, তুমি করে দেখিয়েছো, তুমি কম্পিটিশনের টপ 8-এ সিলেক্ট হয়ে গেছো, এর জন্য এম্পারার তোমাকে ধন্যবাদও বলেছে। অন্যদিকে প্রিন্সেস জুরোনো ইউনচিকে এসব কিছুর জন্য থ্যাংক ইউ বলছিল, কারণ ইউনচি এখানে রয়্যাল ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছে। তার সাথে সাথে মাস্টার বুশেন ইউনচিকে বলে, তাই তুমি সুযোগও পাবে সিক্রেট রিলিম অফ তিয়ানজি যেতে। কিন্তু এক খারাপ খবরও আছে, আর সেটা হলো সমস্ত মেজর সেক্টর নজরে তুমি এখন চলে এসেছো, আর এর জন্য তোমার জীবন অনেক বেশি রিস্কে রয়েছে। যেমন তিয়ানা বাই পার্সোনালি এসে তোমার ওপরে অ্যাটাক করার চেষ্টা করেছিল, এখন এরকমটা বাকিরাও করতে পারে। যেটা শুনে ইউনচি উত্তর দেয়, আমার এসব বিষয়ে তেমন কিচ্ছু যায় আসে না। এরপরে আমাদেরকে পরের দিনের এরিনার সিন দেখানো হয়, যেখানে ইউনচির ফাইট হতে চলেছে ফ্যাংজু বাইয়ের সাথে। যেটা দেখে কেউ কেউ বলতে লাগে, এই ফাইটে ফ্যাংজু বাই যদি হেরে যায় তাহলে স্কাই বার্নিং সেক্ট 4th নাম্বারের থেকেও নিচে চলে আসবে। এদিকে ফ্যাংজু বাই ইউনচিকে বলছিল, আমার সামনে এক লুজার দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারছি না এটা তোমার ভালো কপাল না খারাপ। ভালো কপাল এর জন্য কারণ তুমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছো, আর খারাপ কপাল এটা যে তুমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছো, সত্যি তোমাকে মারতে খুবই মজা আসবে। ইউনচি ওর সমস্ত কথা শুনে হেসে বলে, তোমার কথার মতো তোমার ফেসটাও খুব খারাপ।
যেটাতে তো ফ্যাংজু বাই অনেক বেশি রেগে যায় আর সে নিজের ফ্লেম অ্যাক্টিভেট করে ডেমন ফ্লেম ব্লেডের টেকনিকের সাহায্যে ইউনচির উপরে হামলা করে দেয়, যেটা ইউনচি নিজের হেভি রুলার ইউজ করে ব্লক করে ফেলে। আর এই ব্লাস্টের এফেক্টের কারণে আমরা দেখতে পাই এরা দুজনেই পিছনে সরে আসে, যেটা দেখে ফ্যাংজু বাই ইউনচিকে বলে, তুমি সত্যিই আমাকে সারপ্রাইজ করে দিয়েছো, কারণ তুমি আমার এক অ্যাটাককে ব্লক করে ফেলেছো। কিন্তু এটা তোমার ভাগ্য বদলাতে পারবে না, কারণ আজকে তুমি এখানে হারতে চলেছো। এখন এটা বলার সাথে সাথেই ফ্যাংজু বাই হাওয়ায় জাম্প করে ডেমন পার্পল ফ্লেমকে অ্যাক্টিভেট করে নেয়। আর সে ইউনচিকে বলে, আমি এটা মেয়েকে শিওর করব যে যাতে তুমি আমার ফ্লেমে একদম পুরো ছাই হয়ে যাও। যেটা বলার সাথে সাথেই ফ্যাংজু বাই নিজের ফ্লেমের সাহায্যে ইউনচির ওপরে হামলা করা শুরু করে দেয়, যেগুলো ইউনচি নিজের ডান্সিং টেকনিক ইউজ করে ডজ করতে লাগে। এটা দেখে ফ্যাংজু বাই ইউনচির চারিপাশে নিজের অনেকগুলো ক্লোন বানানো শুরু করে দেয়, কিন্তু ইউনচির এ বিষয়ে তেমন কোনো টেনশন ছিল না। আর সে নিজের হেভি রুলার ইউজ করে এক এক করে ওই সমস্ত ক্লোনগুলোকে ডিস্ট্রয় করতে লাগে। কিন্তু এতে ইউনচিরও একটু প্রবলেম হচ্ছিল, যেটা দেখে তো ইউনচির বন্ধুরা একটু চিন্তিত হয়ে যায় যে এই ফাইটে আবার ইউনচির কিছু হয়ে না যাক। কিন্তু অন্যদিকে স্কাই বার্নিং সেক্টর এল্ডাররা তো অনেক বেশি খুশি হচ্ছিল। আর এরিনায় ফ্যাংজু বা ইউনচিকে বলছিল, তোমার সাথে এরকম স্লো ফাইট করে আমি অনেক বোর হয়ে গেছি, এর জন্য আমি এখন এই খেল খতম করতে চাই। যেটা বলার সাথে সাথে সে নিজের এনার্জি ইউজ করে একটা ডিভাইন তলোয়ার ক্রিয়েট করে আর সেটার ইউজ করে সে ইউনচির উপর হামলা করে দেয়। এখন ইউনচি ওই অ্যাটাককে নিজের দিকে আসতে দেখে ডেভিল গডের ফার্স্ট সিডকে অ্যাক্টিভেট করে নেয়, যার কারণে তার বডিতে ডেভিল গডের ফ্লেম চলে আসে আর সে নিজের হেভি রুলার ইউজ করে ওই ডিভাইন তলোয়ারকে ব্লক করে ফেলে। তার সাথে সাথে ইউনচি ফ্যাংজু বাইয়ের দিকে এগিয়ে তাকে হিটে করে পিছনে পাঠিয়ে দেয়। এটা দেখে তো ফ্যাংজু বাইয়ের ফাদার অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে ফ্যাংজু বাইও নিজের এই হারকে কোনো মতেই মেনে নিতে পারছিল না আর সে বলে, এটা একদম ইম্পসিবল, তুমি আমাকে হারাতে পারো না। হয়তো এসব কিছু এর জন্য হচ্ছে কারণ আমি এখনো পর্যন্ত ডেমন পার্পল ফ্লেমকে ভালো মতো মাস্টার করতে পারিনি। তোমার মতো একটা লুজার আমাকে কিছুতেই হারাতে পারে না। যেটা বলে সে হাসতে শুরু করে আর ইউনচির দিকে নিজের তলোয়ার পয়েন্ট করে বলে, এখন সময় এসে গেছে আমি তোমাকে নিজের স্কাই বার্নিং সেক্টর ড্র্যাগন ফ্লেমের পাওয়ার দেখাই। যেটা বলে সে নিজের বডিতে হিটে করে কিছুটা ব্লাড তলোয়ারের ওপরে দিয়ে দেয়, যার কারণে ফ্যাংজু বাইয়ের বডি থেকে অনেক বেশি পরিমাণে ফ্লেম এনার্জি বেরিয়ে ওখানে থাকা শিল্ডের সাথে গিয়ে হিট হচ্ছিল। যেটা দেখে স্কাই বার্নিং সেক্টর লোকেরা বুঝতে পেরে গিয়েছিল ফ্যাংজু বাই এক ফরবিডেন স্কিল ড্র্যাগন ফ্লেমকে ইউজ করতে চলেছে। এর জন্য আমাদেরকে গিয়ে ওকে এমনটা করতে আটকাতে হবে, কারণ এতে ওর প্রাণও চলে যেতে পারে। যেটা শুনে ফ্যাংজু বাইয়ের ফাদার বলে, না, আমরা ওকে এমনটা করতে আটকাবো না, কারণ এটা ওর সিদ্ধান্ত। আর এমনিতেও সে এই ছেলে ইউনচির কাছে কিছুতেই হারতে পারে না। ফ্যাংজুই যেন নিজের ফাদারের কথাই এগ্রি ছিল আর সে বলে, আমাদেরকে বড় শত্রুকে হারানোর জন্য এইটুকু রিস্ক তো নিতেই হবে। অন্যদিকে মাস্টার ফ্যাংইউ এই বিষয়ে একদমই এগ্রি ছিল না। সে জানতো এই অ্যাটাক অনেক বেশি খতরনাক হতে চলেছে, যেটাতে ইউনচির প্রাণও চলে যেতে পারে। এর জন্য সে হোস্টকে ইশারা করে যে দ্রুত গিয়ে ফ্যাংজু বাইকে আটকাও, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ আমরা দেখতে পাই ফ্যাংজু বাই নিজের ডেমন ড্র্যাগন ফ্লেম ইউজ করে ইউনচির উপরে হামলা করে দেয়। এখন এরকম পাওয়ারফুল অ্যাটাককে নিজের দিকে আসতে দেখেও ইউনচি একটুকু ভয় পায় না। সে অনেক বেশি কনফিডেন্ট হয়ে নিজের জায়গাতেই দাঁড়িয়েছিল। আর এই এক্সাইটিং সিনের সাথেই আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।